ওকে, তো আমরা আজকে তাহলে মধ্যক বোধহয় আমরা শুরু করেছিলাম না। আমরা মনে হয় গত ক্লাসে বিচ্ছিন্ন উপাত্তের মধ্যক নির্ণয়, জোড় সংখ্যক উপাত্ত থাকলে কেমন করে মধ্যকটা কোনটা কত নম্বরটা হবে, বেজোড় সংখ্যক উপাত্ত থাকলে কত নম্বরটা হবে মনে আছে? মনে নেই? আচ্ছা, বের করতে পারবে? ধরো আমি কতগুলো তথ্য লিখলাম যে 5, 7, 4, 3, 11, 9, 15, 5, 4, 2 হ্যাঁ, এইগুলোর মধ্যক নির্ণয় করতে হবে। বিচ্ছিন্ন কতগুলো উপাত্ত কি করা যাবে বলো? and divided by 2 plus and divided by কত? বেজোড় সংখ্যক উপাত্ত হলে একটা, আবার জোড় সংখ্যক হলে আরেকভাবে করতে হবে। কারণ কি করতে হবে মনে নেই? ওই যে and divided by 2 plus আমরা দেখে বুঝে যায় ডিভাইড বাই 2 সূত্র লাগেও না, plus 1 এত সূত্র লাগেও না। সবার আগে যেটা করতে হবে সেটা বলছো না, উপাত্তগুলোকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট অবস্থায় সাজাতেই হবে মধ্যক নির্ণয়ের সময়। তাহলে বলো প্রথমে 1, তারপর আবার 1, তারপর 2, 3 তারপর 3 দুইবার মনে হয় না, তারপর 4 দুইবার, 5 দুইবার, 6 মনে হয় নাই না, 7 নাকি, তারপর 9, তারপর 11, 15 সবগুলো আসছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। হ্যাঁ বলো, মনে চিন্তা করো। 13 হইলে এদিকে 6টা এদিকে 6টা। তুমি এখান থেকে হিসাব করতে হবে। 4 নম্বর। কত নম্বর? 4 2, 3, 4, 5, 6 এইটা না? হ্যাঁ 4 হচ্ছে যে মধ্যকটা। যদি এখানে আরেকটা বাড়াই দিতাম তখন হবে যে এটা 4 আর 5 তখন এদিক থেকে এখানে কয়টা? 1, 2, 3, 4, 5, 6 এখানে 1, 2, 3, 4, 5, 6 4 আর 5 যোগ করে ডিভাইড ভাগ বাই করতে হবে। ঠিক আছে? তাহলে বিচ্ছিন্ন পথের মধ্যক নির্ণয়টা সহজ। দেখো এখন হচ্ছে যখন আমাকে শ্রেণী বিন্যস্ত উপাত্তগুলো মানে সরাসরি উপাত্তগুলো দিবে না, শ্রেণী বিন্যস্ত উপাত্ত দেবে, মানে শ্রেণী ব্যবধান দিবে, গণসংখ্যা দেবে, তখন মধ্যক কি করে বের করবো? তখন তো আসলে আমাদের উপাত্তগুলো সরাসরি দেওয়া নাই, কাজে মধ্যকও আমরা অ্যাকুরেট বের করতে পারবো না, কাছাকাছি বের করতে পারবো যেহেতু উপাত্তগুলো দেওয়া নেই। তাহলে তখন আমাদেরকে মধ্যক নির্ণয়ের জন্য একটা সূত্র তৈরি করতে হবে। তো সেই সূত্র তৈরির পিছনে আছে জিওমেট্রি। তাহলে আমাদেরকে একটু জিওমেট্রিটা আলোচনা করতে হবে। 7, 8 জিওমেট্রি অত ভালো করে পড়া হয়নি তোমার, তাই না? এমনিতে তুমি সদৃশকোণী ত্রিভুজ চিনো? আচ্ছা, একটু করে আলোচনা করছি। খুবই কাছে সদৃশকোণী ত্রিভুজ, ত্রিভুজের এমনিতে যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত এটা তো জানো না? 180 ডিগ্রি। আচ্ছা, দুইটা ত্রিভুজ এমনি সর্বসম ত্রিভুজ কি ছিল তোমার? সব দিকে সমান। হ্যাঁ, একটাকে আরেকটা বসালে গায়ে গায়ে পুরোটা মিলে যাবে। আর সদৃশকোণী ত্রিভুজ হচ্ছে এরা সর্বসম নাও হতে পারে, এরা সর্বসম নাও হতে পারে, ছোট বড় হতে পারে, কিন্তু দেখতে সিমিলার, একই রকম। কোনো ত্রিভুজের কোনো একটা ত্রিভুজের তিনটা কোণ যদি যথাক্রমে অপর আরেকটা ত্রিভুজের 3টা কোণের সমান হয় তখন সেই দুইটা ত্রিভুজকে সদৃশকোণী ত্রিভুজ বলা হচ্ছে। 2টা করে কোণ সমান হলে অপরটা অটোমেটিক সমান হয়ে যাবে, কারণ দুটো ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তাহলে কোনো একটা ত্রিভুজের 2টা কোণ যদি আরেকটা ত্রিভুজের 2টা কোণের সমান হয় তাহলে ত্রিভুজটা সদৃশকোণী হচ্ছে। ওকে, ভালো কথা, সদৃশকোণী হচ্ছে। এতে কি হচ্ছে? সদৃশকোণী ত্রিভুজ দেখতে একই রকম, তাই না? তাহলে প্রমাণ করা যাবে, বা কমন সেন্স থেকে বুঝে নাও, প্রমাণে এখন যাচ্ছি না আমি জিনিসটা। যদি দুইটা ত্রিভুজ সদৃশকোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। ধরো এবিসি একটা ত্রিভুজ,
আর এটা হচ্ছে ডিএফ একটা ত্রিভুজ। দুইটা ত্রিভুজের অনুরূপ বাহু, এগুলো তো নাম শুনছো অন্তত। অনুরূপ বাহু কি চিনো? খুঁজে বের করতে পারবে? ধরো এই ত্রিভুজে বিসি বাহুর অনুরূপ Yes. এই ত্রিভুজে কোনটা? Yes. হ্যাঁ, কেমন করে বলছো এটা অনুরূপ? Same তো, ওটাও নিচে। আমি যদি এটা ঘুরিয়ে দিতাম, আমি যদি ত্রিভুজটা ঘুরিয়ে এটাকে অন্যদিকে রাখতাম, তখন তখন ওটা হয়ে যাবে। কেমন করে বুঝতে? মানে ওই যে কোন এটা হ্যাঁ। আর এটা দেখা। অর্থাৎ দুইটা ত্রিভুজের যদি দুইটা কোণ সমান থাকে, সমান সমান কোণের বিপরীত বাহুগুলো হচ্ছে পরস্পর অনুরূপ বাহু। বুঝতে পারছো? তাহলে বিসি এর অনুরূপ হচ্ছে ইএফ, এসি এর অনুরূপ হচ্ছে ডিএফ, ডিই এর অনুরূপ হচ্ছে এবি। তাহলে সদৃশকোণী ত্রিভুজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ উপপাদ্যটা হচ্ছে, আরো উপপাদ্য আছে, কিন্তু মেইন যেটা হচ্ছে যে যদি দুইটা ত্রিভুজ সদৃশকোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলো সমান অনুপাতিক হবে। কতগুলো বুঝতেছো? তাহলে কি হবে? বিসি বাই অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। বিসি বাই ইএফ সমান এবি বাই ডিই সমান এসি বাই ডিএফ হবে। এই হচ্ছে উপপাদ্যটা। ঠিক আছে? পারবে অ্যাপ্লাই করতে? আচ্ছা দেখি আমি তোমার একটা কাজ দিই। ধরো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ চিনো? হ্যাঁ। কাকে বলে? চার সব কোন সবকোণ। না মানে দুইটা। না কি বলি এই যে 90 ডিগ্রি। হ্যাঁ, আস্তে আস্তে বলতে পারো, চেষ্টা করো। এই বাংলাদেশে একটা দুর্বল জায়গা আমাদের জিওমেট্রি। আমিও সেখানে শিকার, কিছু করার নেই। ভুলে গেছি। সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ। সমকোণ একটা কোণ। দুইটা কোণ সমকোণ হলো ত্রিভুজটাকে কি ত্রিভুজ বলা হবে তাহলে? সাবসিডিয়ারি প্রশ্নগুলো আসে না মনে জ্যামিতি সম্পর্কে? ওইরকম ত্রিভুজ তো হবেই না, কারণ ত্রিভুজের তিন কোণ সমষ্টি হচ্ছে দুই সমকোণ। দুইটা কোণে যদি 90 ডিগ্রি হয় তাহলে তো দুইটা মিলে 180 হয়ে যাচ্ছে। তৃতীয় কোণটা তো আর পাচ্ছি না, 0 ডিগ্রি যাচ্ছে। ওকে, এইটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে অতিভুজ কোনটাকে বলে? অতিভুজ বিসি। হ্যাঁ, দেখছো পরিসংখ্যান ক্লাস জিওমেট্রি শেখাতে হচ্ছে, এই হচ্ছে আমাদের দুঃখ। অথচ আমাদের আজকে প্রত্যেকটা শিখে তোমার ক্লাসের মধ্যে শুধু এটার কারণে শেষ হলো না, যাচ্ছে দেখবে শুধু জিওমেট্রিটা তোমরা ল্যাগিং একটা নিয়ে আসো লাইনে, তারপর এগুলো বলতে হয় আর কি মাঝে মাঝে। আমাদের কাজটা বেড়ে যায়। সত্যি সময় ত্রিভুজ তোমার 7-8 ছিল, এগুলো জানবে, এখন চটচট অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে আমার জানা। এইটাই আমরা আশা করতেছিলাম, কিছু করার থাকে না আমাদের। ওকে, এখন এ থেকে বিসি এর উপর একটা লম্ব আঁকা হলো, এইটি লম্ব। ঠিক আছে? এখানে দুইটা পাশাপাশি, অবশ্য তিনটা ত্রিভুজ আছে। আচ্ছা, দুইটা পাশাপাশি ত্রিভুজ আছে, এরা সদৃশকোণী। এই ধরো এই ত্রিভুজটার এই কোণ আর এই ত্রিভুজটার এই কোণ সমান। বুঝো না কেন সমান? কেন সমান তুমি বলতে পারবে? কেন হচ্ছে এই ত্রিভুজটার এই কোণটা আর পাশাপাশি এই ত্রিভুজের এই কোণটা সমান, আর এই কোণটা তো দুইটাই সমকোণ, সমান আছে, আর বাকিটা সমান হবেই। দেখো এই কোণ যোগ এই কোণ কত? 90 ডিগ্রি। এই কোণ যোগ এই কোণ কত? এই কোণটা সমকোণ। এই কোণ যোগ এই কোণ কত বলতে পারবে? 45 কেমন জানো তুমি? না না সেটা তো হইতে নাও বলতে পারবে। দুইটা মিলে তো এই দুটো মিলে কত? মিলে চলো এটাই জিজ্ঞেস করছি, যা আর কিছু না। তাহলে এই কোণ যোগ এই কোণ সমান 90, আবার এই কোণ যোগ এই কোণ সমান 90। তাহলে ওই দিক থেকে এটা বাদ দিলে তো কমন পাচ্ছে, তাহলে এই কোণ সমান এই কোণ। এভাবে এই কোণ সমান এই কোণ, বুঝতে পারছো? এই কোণ সমান এই কোণ, তাহলে এই দুটা ত্রিভুজ সদৃশকোণী। দেখি বলো ত্রিভুজে, তাহলে আমরা পাচ্ছি আমাদের এই চিত্রে ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ এসিডি। ওকে, সুতরাং এই ত্রিভুজের এবি বাই ওই ত্রিভুজের কোনটা হবে? বলতে পারবে না। এই ত্রিভুজ না না অনুরূপ বাহু সি দ্বারা। হ্যাঁ, সি এ তো হবে এসি আর সি এ তো একই কথা। তুমি এসি বলছো বলে একটু আগে। এ বি অনুরূপ বাহু কেমনে চিনতে হবে? তোমাকে বললাম যে ঘুরাই দিলে তুমি সুন্দর করে দেখতে চিনবে। আবার খেয়াল করো, তুমি ভালো করে খেয়াল করছো না কথাগুলো। দুইটা ত্রিভুজের সমান সমান কোণগুলো আগে খুঁজে বাইর করতে হবে। তুমি বলতে চেহারা থেকে চেনার চেষ্টা করতেছো, বাহ্যিক অবয়ব থেকে চেনার চেষ্টা করতেছো, তাহলে ভুল করবে। দুইটা ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো হচ্ছে পরস্পর অনুরূপ বাহু। প্রশ্ন হয়েছে যে এই ত্রিভুজ থেকে এবি নিলাম ডিভাইডেড বাই এই ত্রিভুজের
এ বি এর অনুরূপ বাহু কোনটা হবে? এই সি তো, কেন? লজিকটা বলো। এই যে এ বি তো, তো এটা আর এটা সমান, এটা আর এটা সমান। আচ্ছা আচ্ছা। তাহলে এ বি এর বিপরীত কোণ হচ্ছে এটা, হ্যাঁ, এইটার সমান হচ্ছে এটা। তুমি কিভাবে দেখছো জানি না, তোমাকে বলছে সমান সমান কোণ খুঁজো নাই বোধহয়। মানে এই পাশে এই পাশে পাশাপাশি গুলো অনুরূপ হবে এরকম বলছো তুমি? আচ্ছা, তোমাকে আমি বোঝাতে পারছি না কোনোভাবে জিওমেট্রিটা। তোমাকে না, মানে এই অবস্থা কেন হয়েছে জানো, এই জেনারেশন জিওমেট্রি একদমই মাথায় ঢুকে না। বললাম যে সমান সমান সংজ্ঞা থেকে দেখতে হবে, এমনি ঠিক আছে, তোমার ঠিক আছে, কিন্তু আমি আমার লজিকটা হচ্ছে যে, মানে আমার কথা হচ্ছে তুমি কেন এটাকে অনুরূপ করছো? হ্যাঁ, এ বি আর এস অনুরূপ কেন? কারণ উভয়ই বিপরীত। সমান সমান কোণের বিপরীত পাবো। তাহলে এ বি বাই এস সি, ওকে, সমান। এবার বলতে হবে এই ত্রিভুজের এ বি নিচ্ছি, এবার এই ত্রিভুজের বিডি নিচ্ছি, বিডি বাই ডিসি। ডিসি। কেমন করে বলছো? তুমি সমান সমান কোণ চেক করে দিচ্ছ না পাশাপাশি বসাই দিচ্ছ? আচ্ছা, যদি সমান সমান চেক করি, বা যদি কি তাও আমি তো check ডিসি তো, বিডি এর উপর বিডি এর এটা, বিপরীত কোণ হচ্ছে এটা, সমান কে আছে? আচ্ছা, এটা সমান কে? এটা সমান এটা? ওইটা সি, আমি যে তাহলে যাই হবে এমনি DA। লিখছি না তো এগুলো। তাহলে হবে ডি। এই কি চালু হয়েছে বলো? তোমার তো বলার পরেও তো পারলাম না, তুমি পাশাপাশি চিন্তা করতেছো। বললাম যে ত্রিভুজটাকে পুরাই দিলে তোমার সমান সমান কোণ দেখতে হবে। দেন এই ত্রিভুজের এইটি বাই ওই ত্রিভুজের, আর বাকি যেটা আছে সেটা আর কি। আর বাকি ডিসি। হ্যাঁ, না বাকি মানে তুমি সমান সমান কোণ দিয়ে দেখতেছো না? হ্যাঁ হ্যাঁ, দেখতেছি। হ্যাঁ, এই যে এর বিপরীত কোণ হচ্ছে এটা, এটা সমান হচ্ছে এটা, এটা বিপরীত বাহু হচ্ছে এটা, ঠিক আছে? এখন আমাদের অ্যাপ্লাই করতে হবে, তো এই জন্যই করতেছি কথাগুলো। তুমি আন্দাজে পাশাপাশি পাশাপাশি করে বসাইলে হবে না, সমান সমান করে দুইটাও দেখতে হবে। ক্লিয়ার? এটা এখন অ্যাপ্লাই করতে হবে আমাদের, বুঝতে পারছি? এবার আমরা শ্রেণী বিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়। তাহলে শ্রেণী বিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়ের সূত্র তৈরি করতে হবে। তার জন্য আমাদের জিওমেট্রি অ্যাপ্লাই করতে হবে। অজীব রেখা মনে আছে? মনে নেই? অজীব রেখা হচ্ছে শ্রেণী বিন্যস্ত উপাত্তে এক্স অক্ষে শ্রেণী ব্যবধানগুলো নিচ্ছি, ঠিক আছে? এক্স অক্ষে নেওয়া হয় শ্রেণী ব্যবধান, আর ওয়াই অক্ষে নেওয়া হয় ওই শ্রেণী পর্যন্ত ক্রমযোজিত গণসংখ্যা। কথাগুলো মনে আছে? ধরো এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে, ঠিক আছে, এখান থেকে এখানে দিলাম, এতটুকু হচ্ছে এই শ্রেণীর গণসংখ্যা। তারপর এই শ্রেণী পর্যন্ত ক্রমযোজিত গণসংখ্যা, মানে এই শ্রেণীর গণসংখ্যা যোগ করে যা হবে সেটা এখানে মনে করো, বুঝতে পারছো? এইটা এইভাবে এগুলো সব ক্রমযোজিত, কিন্তু বুঝতেছো কিনা কে জানে? এটাকে এইভাবে যোগ করে দেবো, এইভাবে স্ট্রেট লাইন বরাবর এইভাবে যোগ করে দেবো। এই হচ্ছে অজীব রেখা বলে, অজীব কার্ভ, ঠিক আছে? এখানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযোজিত গণসংখ্যা, আর এখানে শ্রেণী ব্যবধান। আচ্ছা, মনে করো আমার কাছে n সংখ্যক উপাত্ত ছিল, ঠিক আছে? n সংখ্যক উপাত্ত আছে, কিন্তু সমস্যা হচ্ছে সেই উপাত্তগুলো আমাদেরকে দেওয়া নাই। বলছে যে n সংখ্যক উপাত্ত আছে, করছে কি পরোক্ষভাবে শ্রেণী ব্যবধান আর গণসংখ্যার চার্টটা দিয়ে দিচ্ছে, মানে এত থেকে এতর মধ্যে এতগুলো আছে, এত থেকে এতর মধ্যে এতগুলো আছে, এভাবে। তাহলে এখন আমরা তো অবশ্যই এগুলোকে ছোট থেকে বড় অনুসারে সাজিয়েছি, তাই না? এটা শ্রেণী ব্যবধান কম থেকে বেশিতে। তাহলে এগুলো কি? এটা কি? এটা হচ্ছে যে এই শ্রেণী পর্যন্ত ক্রমযোজিত গণসংখ্যা। এটা কি? এটা হচ্ছে এই শ্রেণী পর্যন্ত ক্রমযোজিত গণসংখ্যা, বুঝতে পারছো? আচ্ছা, ধরো এই লম্বটা আর এই লম্বটা, এটা হচ্ছে এই শ্রেণী পর্যন্ত ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে তো শ্রেণী শুরু হচ্ছে এখান থেকে, তাহলে এটা হচ্ছে এই শ্রেণীর গণসংখ্যা আর কি। এই শ্রেণীর আগে তো কোনো শ্রেণী ছিল না যে আমাকে যোগ করতে পারছি। এটা হচ্ছে এই শ্রেণী আর এই শ্রেণী দুইটারই গণসংখ্যার যোগফল,
বুঝতে পারছো? তাহলে এখন আমি যদি এখান থেকে একটা লম্ব আঁকি, বলো তো এটা কি হবে? এই অংশটা কি প্রকাশ করবে? এটা হবে যে ওই শ্রেণীর গণসংখ্যা, গুড। এই শ্রেণীর গণসংখ্যা এতটুকটা। আর এটা হচ্ছে যে এই শ্রেণীর ওই আগের শ্রেণীর প্লাস এই শ্রেণীর মিলে, ঠিক আছে? আমাদের আচ্ছা, এগুলো আমাদের কাজে লাগবে জন্য হচ্ছে। এটাকে এক্স অক্ষ নাম দিলাম, এটাকে ওয়াই অক্ষ নাম দিলাম, এগুলো লিখে ফেলি। এগুলো হচ্ছে শ্রেণী ব্যবধান। আর এগুলো হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। গণসংখ্যাকে সাধারণত স্মল এফ দিয়ে লিখবো আমরা সূত্রে, আর ক্রমজড়িত গণসংখ্যাকে ক্যাপিটাল এফ দিয়ে লিখবো সূত্রে। যেখানে ক্যাপিটাল এফ থাকবে মানে ক্রমজড়িত গণসংখ্যা বোঝাচ্ছে, আর স্মল এফ থাকবে কোন শ্রেণীর গণসংখ্যা বোঝাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে শেষ টাকা এই জায়গায় দিলাম, এখানে শেষ হচ্ছে। এই উচ্চতাটা কি প্রকাশ করছে? পুরা টোটাল ক্রমজড়িত গণসংখ্যা, তাই না? টোটাল ক্রমজড়িত গণসংখ্যা মানে কি? উপাত্তের সংখ্যা না নাকি? টোটাল ক্রমজড়িত গণসংখ্যা মানে কি? উপাত্তের সংখ্যা। তার উপাত্তের সংখ্যা n ধরলাম, ক্যাপিটাল N। তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে n। বুঝতে পারছো না? কনফিউশন মানে মানে সামেশন এফ আই আর কি, i সমান 1 থেকে n আসে। ওকে, তো আমরা জানি n সংখ্যক ডাটা আছে, তার অর্ধেক ডাটা, তার অর্ধেক সংখ্যক ডাটা যে শ্রেণীতে আছে, তার অর্ধেক পর্যন্ত আর কি, তার অর্ধেক পর্যন্ত ডাটা যে শ্রেণীতে আছে সেই শ্রেণীতেই মধ্যকটা অবস্থান করছে, তাই না? আচ্ছা, তাহলে এটা n হলে মনে করো এটা হচ্ছে n/2, এখান থেকে দুইটা মধ্যবিন্দু মনে করো, বুঝতে পারছো? এটা পুরোটা হচ্ছে n, আর এটা হচ্ছে n/2। ওকে, এখান থেকে এক অক্ষের সমান্তরাল রেখা মনে করো এখানে আসছে, এই হচ্ছে মধ্যক শ্রেণীটা, তাই না? এই শ্রেণীর মধ্যেই মধ্যক অবস্থিত, ঠিক আছে? তার মধ্যক করতে হবে এত নম্বর ডাটাটা, এটাই এখান থেকে এত যে দূরত্ব সেটাই মধ্যক, বুঝতে পারছো? এখানে থাকবে তথ্য করে এখানে বড় সংখ্যা, এতটুকু পর্যন্ত বুঝছো কি না? এটা n/2 আর কি, এটা যেহেতু n/2, এটাও n/2। আর এই মধ্যকটা, এই মধ্যক হচ্ছে এত, বুঝতে পারছো? মধ্যক কোনটা আমাকে বের করতে হবে, এখান থেকে একটু দৈর্ঘ্যটা বের করতে হবে। এটাকে নাম দিলাম এটাকে এ বিন্দু, এই যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমার বিন্দুটাকে এ বিন্দু, আর উচ্চ শ্রেণীটাকে বি বিন্দু নাম দিলাম। ওকে, এটা একটা এটা পুরোটা একটা স্ট্রেট লাইন, বুঝতে পারছো নাকি? পুরা শ্রেণী পর্যন্ত একটা স্ট্রেট লাইন, আবার এটা একটা স্ট্রেট লাইন, অজীব ব্যাপার তো এরকম। ওকে, বুঝতে পারছি অতিরিক্ত রেখা দিয়ে আপনি এটা যে n/2 মনে আসতো না? আচ্ছা, এখন আমি করবো কি, ধরো এটার নাম দিলাম পি বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম কিউ বিন্দু, এটার নাম দিলাম আর বিন্দু। এখান থেকে পি বিন্দু থেকে কিউ বি এর উপর একটা লম্ব আঁকি। কঠিন লাগছে? কঠিন লাগছে? কোনো বিন্দু যাচ্ছে কিনা বলবো। পি বিন্দু থেকে কিউ বি এর উপর পি এস লম্ব আঁকলাম। তারপর দেখো অটোমেটিক এই পি এস রেখাটা এইটাকে, এটা সি বিন্দু নাম দিলাম। এটাকে কি করছে? একটা বিন্দুতে শেষ করছে, মনে করি কি বিন্দুতে শেষ করেছে। এটাও তো সমকোণ, তাই না? দুইটা ত্রিভুজ দেখতেছো এখানে, এটা কি সদৃশকোণী? আমি ত্রিভুজগুলোর নাম দিচ্ছিলাম, ত্রিভুজ পি আর টি, আর হচ্ছে ত্রিভুজ পি কিউ এস। এই দুটা ত্রিভুজ কি সদৃশকোণী কিনা চিন্তা করবো। কেন? আরেকটা করে কোন সমান হলে হবে? কমন একটা সাধারণ কোণ আছে, কাজে বাকি দুটো অবশ্যই সমান হবে, কাজে এরা সদৃশকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন আমরা উপপাদ্যটা অ্যাপ্লাই করবো আর কি। তার আগে আমাকে পদ্ধতি বের করতে একটু দেখি। আমাকে ও সি হচ্ছে মধ্যমা নির্ণয়, এই মধ্যক, ঠিক আছে বুঝছো? ও সি হচ্ছে নির্ণয় মধ্যক, বুঝছো? তাহলে মধ্যক
এক্স এন বাই টু, এটা হচ্ছে ওসি তাই না, সমান হচ্ছে ও এ প্লাস এসি। ও একে বলা হচ্ছে, ও এটা কি, ও এটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মানে ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করা হচ্ছে এটাকে। মধ্যক যে শ্রেণীতে আছে সেই শ্রেণীর নিম্ন সীমা, লোয়ার লিমিট ব্যবধান, লোয়ার বাউন্ডারি এল প্লাস। এখন এই এসিটাকে আমাদের গণসংখ্যা ইত্যাদি দিয়ে বের করতে হবে। খেয়াল করো, এসি হচ্ছে পিটি তাই না, ঠিক আছে। এখন এই পিটিটা আমরা সদৃশকোণী ত্রিভুজ থেকে বের করবো। ত্রিভুজ এত এবং এত, এটা সদৃশকোণী ত্রিভুজের সিম্বল হচ্ছে এটা, যে ত্রিভুজ সদৃশকোণ। বুঝতে পারছো তো, এগুলো মুছে ফেলতেছে। তাহলে এই ত্রিভুজ আমাদের পিটি লাগবে তাই না। তাহলে বলো পি আর টি ত্রিভুজের পিটি ডিভাইডেড বাই পিকিউএস ত্রিভুজের কি হবে? আস্তে আস্তে চিন্তা করো। সমান সমান কোণের বিপরীত দাও, পুরো অনুরূপ পাবো। সমান হচ্ছে আর টি বাই, বলো একদম ত্রিভুজগুলো সোজা আছে। আমার লাগবে পিটি তাই না, পিটি মানে এসি লাগবে আমার। তাহলে এখান থেকে পাচ্ছি পিটি সমান হচ্ছে আর টি ইন্টু পিএস ডিভাইডেড বাই কিউএস, ঠিক আছে। আর এর প্রত্যেকটা কি এবার দেখি, এবার আর টি এটাকে আমরা পরিসংখ্যানিক রাশিগুলো, আমাদের পরিসংখ্যানিক রাশি কি কি দেওয়া আছে, এন দেওয়া আছে, এফ কোন শ্রেণীর গণসংখ্যা, তারপর ওই শ্রেণী পর্যন্ত ক্রমজড়িত গণসংখ্যা ইত্যাদি দেওয়া আছে। আচ্ছা, আর এটাকে কি আমরা এই রাশিগুলো দিয়ে প্রকাশ করতে পারবো? দেখো আর সি হচ্ছে আমাদের এন বাই টু, ঠিক আছে। আর সি হচ্ছে এন বাই টু, সেখান থেকে বাদ দিতে হবে টিসি। টিসি মানে হচ্ছে পিএ। পিএটা কি বলো? পিএটা হচ্ছে যে একটা ক্রমজড়িত গণসংখ্যা, কদ্দূর কদ্দূর মধ্যক শ্রেণীর আগ পর্যন্ত ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আর টিকে লিখলাম আর সি, আর সি মানে এন বাই টু, বুঝতে পারছো? হ্যাঁ, মাইনাস টিসি মানে পিএ, মানে মধ্যক শ্রেণীর আগের শ্রেণী পর্যন্ত ক্রমযোজিত গণসংখ্যা। বইয়ে কি লিখছি এটাকে এফ সি লিখলাম আমি। এফসি, বুঝতে পারছো? ডিভাইডেড বাই, আচ্ছা ইন্টু আছে ইন্টু পিএস তাই না। পিএসটা কি দেখি, পিএসটা কি? পিএসটা হচ্ছে শ্রেণী ব্যবধান এইচ, প্রত্যেকটা শ্রেণীর যে ব্যবধান এইচ, এই যে পিএস মানে হচ্ছে এবি, বুঝতে পারছো? তাহলে ইন্টু এইচ পাশে রাখতে হবে, এভাবে লিখছি আর কি। আর কিউএসটা কি দেখি, বলো কিউএসটা কি বলতে পারবে? কিউএসটা তো এক্সট্রা, এটা কি বলো দেখি, বলতে পারবো? আচ্ছা চিন্তা করো, মানে এগুলা দিয়ে প্রকাশ করতে হবে আর কি আমাকে। চিন্তা করো অজিব লেখা কি, এইগুলো কি, এগুলো কি চিন্তা করো। কিউএস তো হালকা করে একটা ওই উপরের অংশ আছে। হ্যাঁ, ওই উপরের অংশ বলতে এটা আর কি। না ওইটা না, ওইটার আরেকটু উপরে। না আমি ঠিক মতো আসতে পারি না, যে এখান থেকে তুই পর্যন্ত হচ্ছিল একটা স্ট্রেট লাইন, এই যে না ওই যে ছোট একটা জায়গা আছে, আরেকটা মতো জায়গা, কিউএস এর মাঝখানে। এটা এরিয়া, না এটা হ্যাঁ এটা আমার দরকার নেই। এখান থেকে তুই হচ্ছে এন বাই টু, ওই যে এটা এখানে গেছিল আর কি। হ্যাঁ, হালকা করে একটা জায়গা, মানে এটা এন বাই টু, এখান থেকে তুই এন বাই টু, এটা আমার দরকার নেই। দেখো তুমি খেয়াল করছো না, অজিব লেখা কি, এটা তোর মাথায় নেই, যে সমস্যা হচ্ছে সেটা। কিউবি হচ্ছে কি বলো, কিউবি হচ্ছে তোমার মধ্যক শ্রেণী পর্যন্ত ক্রমযোজিত গণসংখ্যা, একটু আগে না দেখালাম। আর এটা হচ্ছে এই কিউএস হচ্ছে তোমার কিউবি মাইনাস এসবি, এসবি মানে পিএ, পিএ মানে হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী পর্যন্ত ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এটা থেকে বাদ দিলে কি হবে? কিউএসটা কি? কিউএসটা হচ্ছে যেটা ওই শ্রেণীতে আছে, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। বুঝনে বলে মোটামুটি কেন, এগুলো তো সোজা, তুমি মনোযোগ দিচ্ছ না কোনো কারণে। আচ্ছা ঠিক আছে, তোমাকে বাচ্চা ছেলের মতো দেখাইতে হবে। ধরো 2 যোগ 3 যোগ 4, এটা হচ্ছে যে মধ্যক শ্রেণীর আগে পর্যন্ত ক্রমজড়িত গণসংখ্যা।
আর এটা হচ্ছে যে মধ্যক শ্রেণী পর্যন্ত ক্রমজয়িত গণসংখ্যা প্লাস 5 এটা। তো এটা থেকে যদি আমি এটা মানে এটা বাদ দিই তাহলে কি হবে? 5টা কি হবে? ওই মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা সেটা হবে না? বুঝো নাই বলে এই মধ্যক শ্রেণীর আগে পর্যন্ত ক্রমজয়িত গণসংখ্যার সাথে মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা সেটা যোগ করলেই তো মধ্যক শ্রেণী পর্যন্ত ক্রমজয়িত গণসংখ্যা পাচ্ছি। তাহলে এটা থেকে এটা মানে বাদ দিলে এটা হচ্ছে জাস্ট মধ্যক শ্রেণীতে গণসংখ্যা যেটা আছে সেটা। বুঝতে পারো না? হ্যাঁ বুঝছি। তাহলে এটাকে স্মল f দিয়ে প্রকাশ করলাম মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এটা হচ্ছে বিটি মানে হচ্ছে এসি। সুতরাং xn/2 মধ্যক সমান ওএ প্লাস এসি, তাই না? ওএ কত? ওএ কে বলা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা এল। না কঠিন লাগছে কেন তোমার? হ্যাঁ ঠিক আছে। প্লাস এসি হচ্ছে এই প্যাকেজ পুরোটা সদৃশ কোণী ত্রিভুজ উপপাদ্য থেকে n/2 মাইনাস fc/f ইন্টু h। দেখো ঠিক আছে কিনা সূত্র বইয়ে শুধু লিখছি কিনা দেখো। এ হচ্ছে শ্রেণী বিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়ের সূত্র। হ্যাঁ মিলছে কিন্তু অন্যভাবে লিখছি। ওইখানে এফ এম ঠিক আছে। মানে কি এফ এম মানে কি? মধ্যক ইংরেজি হচ্ছে মিডিয়ান। মিডিয়ান শ্রেণীর গণসংখ্যা বোঝাচ্ছে এফ এম। ওরা এফ এমটা এখানে লাগাই দিচ্ছে, আমি এখানে লাগাইছি অসুবিধা নেই। এই হচ্ছে শ্রেণী বিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়ের সূত্র। তোমার সময় কতক্ষণ আছে? না হলে তো আমি আর একটু এগোতে পারতাম। এতটুকু রেখে দেবো তাহলে আজকে? ঠিক আছে। মানে চাইছিলাম যে একটু প্র্যাকটিস করাতে তোমাকে, কিন্তু প্র্যাকটিস করবে না তো বাসায়, এটা তো সমস্যা। আচ্ছা ঠিক আছে।